হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব রায়মারিন পরিমিত্রা বইয়ের নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের 9 নম্বর যে স্কুলটা আছে, সেটা 268 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলে আজকে আমরা শুরু করতে চাইছি। গ্রুপের প্রথম কোশ্চেন কী বলছে, তোমরা এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও যুক্ত হয়ে যেতে পারো। আর অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু এই গ্রুপেই আসবে বারবার। ঠিক আছে, তো চলো। বলছে গ্রুপ এর কোশ্চেন বলছে পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার জন্য কোন এককটা ব্যবহার করা হয়? ফেমটোমিটার। কোনটি প্রাথমিক একক নয়? উত্তর হবে তোমার সামতলিক কোণ। কোনটিকে ভৌত রাশি বলা যায় না? উত্তর হবে কি ক্রিকেট বলের আকার। একটি গতিশীল বস্তুর গড় বেগ এবং গড় দ্রুতির মধ্যে বলছে গড় বেগ এবং গড় দ্রুতির থেকে কম এবং সমান হয়। কোনো বস্তুর উপরে প্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটির বেগের পরিবর্তন কী হয়? এখানে বস্তুটি সমবেগে গতিশীল থাকে। বলছে কোনটি সঠিক তা নির্বাচন করো। কী হবে? ইলেকট্রনের ভর তার থেকে বড় প্রোটনের ভর, সবচেয়ে বেশি ভারী হচ্ছে নিউটনের ভর। বলছে একটি পরমাণুর এলতম কক্ষে একটি ইলেকট্রন থাকলে পরমাণুটির মোট আধান কত হবে? ঠিক আছে, মোট আধান হবে তোমার তাহলে 0। এটা সুন্দর কারণ একটা পরমাণুর মোট আধান কিন্তু সবসময় 0 হয়। ঠিক আছে, কনফিউজ করার জন্য কিন্তু এলতম কক্ষে একটা ইলেকট্রনের কথা বলে দিয়েছে। বস্তু ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। এটা কার ক্ষেত্রে? এটা মনে রাখবে, এটা হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে। ঠিক আছে, ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন। বলছে দুটি ভিন্ন রাশির বিভাগ মানে গ্রুপ বি এর কোশ্চেনগুলো দেখো। দুটি ভিন্ন রাশির একক কি অভিন্ন হতে পারে? এটা হচ্ছে হ্যাঁ হতে পারে। কার্য এবং শক্তি হচ্ছে উদাহরণ। মৌলিক রাশি এবং মৌলিক একক কি অভিন্ন? না, অভিন্ন না, তারা কিন্তু যে আলাদা। রাশি হলো ভৌত ধর্মকে বোঝায়, আর একক কী বোঝায়? পরিমাপের মানদণ্ডকে বোঝায়। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন কী ধরনের গতিকে নির্দেশ করে? বৃত্তীয় গতি। ঠিক আছে, সত্য মিথ্যা লিখতে বলছে। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমবন্ধনে গতিশীল হতে পারে, তাই মিথ্যা। বেগ সময় লেখচিত্রের গতি ত্বরণকে নির্দেশ করে, হ্যাঁ ত্বরণ ইজিক্যাল টু বেগ বাই সময়। ঠিক আছে, তাহলে হচ্ছে সত্য হবে। ভর এবং ভারের মধ্যে কোনটি বস্তু নিজস্ব মৌলিক ধর্ম? ভর। ঠিক আছে, আর বলছে নিউট্রনবিহীন পরমাণুর একটি উদাহরণ দাও। সাধারণ হাইড্রোজেন। একটি পরমাণুর নাম লেখো যার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সমান সংখ্যায় থাকে। এটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, 4-2। ঠিক আছে, তারপরে বলছে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় সমান সংখ্যা বলছে সব দুটো করে আছে। ঠিক আছে, বলছে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ? প্রায় 10⁵ গুণ। তেজস্ক্রিয়তা সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল। এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় পেয়েছি যে তেজস্ক্রিয়তার আবিষ্কারককে। তুলাযন্ত্রের সুবিধার সত্ত্ব কী কী আছে? সাধারণ তুলাযন্ত্রের সুবিধার সত্ত্বগুলো কী কী? দেখে নাও উত্তরটা। এই যে সুবিধি হওয়ার সত্ত্ব, অনেকগুলো দেওয়া আছে পয়েন্ট, এই অবধি লিখতে হবে, একটু গুছিয়ে লিখবে। নেক্সট কোশ্চেন বলছে সাধারণ স্কেলের সাহায্যে একটি বৃত্তাকার রিংয়ের পরিসীমা কীভাবে পরিমাপ করা যায়, তা মানে পরিমাপ করা সম্ভব তা লেখো। লিখবে, অনেকগুলো পয়েন্ট লিখতে হয়। এই যে দেখো বৃত্তাকার রিং, আমি পড়ে শোনাচ্ছি, দেখে নাও, কারণ হাতের লেখাটা ভীষণ বাজে হয়েছে এখানে। বৃত্তাকার রিংয়ের আনুমানিক দৈর্ঘ্য থেকে বেশি দৈর্ঘ্যের একটি সুতো নিতে হবে। সুতোটিকে রিং বরাবর রিংয়ের সব জায়গায় মিলিয়ে রাখা হবে। এবার রিংটির এক প্রান্তে সুতোর ওপর কী করতে হবে? সুতোর ওপরে কিন্তু মার্কার পেন দিয়ে সেটা চিহ্নিত করতে হবে। বুঝতে পেরেছো? চিহ্নিত করার পরে এবার সুতোটিকে টেনে সোজা করতে হবে, করে এবার সাধারণ স্কেল দিয়ে সেই মাপটা কিন্তু সেই যে তুমি কালি দিয়েছিলে সেই পর্যন্ত কিন্তু তোমার মেপে নিতে হবে। এই মাপ থেকে কিন্তু রিংয়ের দৈর্ঘ্য তুমি সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে গুছিয়ে লিখে দিতে হয়। বলছে সূর্য এবং গ্রহের মধ্যে ফার্মি এককে পরিমাপ করা যায় কি? সূর্য এবং গ্রহের দূরত্ব ফার্মি একক। ফার্মি হচ্ছে দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম একক ফার্মি। কী করে তুমি একটা ফার্মি একক দিয়ে যদি আমি, যেমন আমাদের বয়স যেমন সেকেন্ড এককে মাপা যায় না, কারণ এটা অনেক বড় সংখ্যা হবে যা বিভ্রান্তিকর এবং বিরক্তিকর। ঠিক একই রকমভাবে সূর্য এবং গ্রহের দূরত্বটা এতটা লিখবে, সূর্য এবং গ্রহের দূরত্ব ফার্মি এককে পরিমাপ করা যায় না। তার কারণটা, তার মানটা এতটাই বড় হবে, যেহেতু ফার্মি দূরত্বের ক্ষুদ্রতম একক, তো তার মানটা এতটাই বড় হবে যে তোমার সেই মানটা পাঠ করা বিরক্তিকর এবং সেটা লেখা বিরক্তিকর এবং অসুবিধাজনক তার জন্য। ঠিক আছে, কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলটিকে ঝুলিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় কেন? এটার উত্তরটা দেখে নাও। এটার উত্তর কী হবে দেখে নাও, 71 পেজ। ঠিক আছে, এই যে লাঠি দিয়ে, এখানে কার্পেট দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের বইতে কম্বল দেওয়া আছে প্রশ্নে, এখানে কার্পেট দেওয়া আছে, কার্পেটটাকে কম্বল করে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, উত্তরটা কিন্তু সবটা লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। যে জার্ডের সূত্র লেখো। দেখো মনে রাখবে, জার্ডের সূত্র নিউটনের প্রথম গতিসূত্রকেই বলা হয় জার্ডের সূত্র। ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল, সেটাকে বলা হচ্ছে কি জার্ডের সূত্র। দেখো দেওয়া আছে বইতে যে প্রথম সূত্রকেও জার্ডের সূত্র বলা হয়, কারণ এখান থেকে আমরা জার্ডের ধারণা পাই তাই।
ঠিক আছে। তো সেই প্রথম গতিসূত্রটা কী বলেছিল, এই যে বাহ্যিক বা অপরিমিত বলের অনুপস্থিতির জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরেখা বরাবর চলতে থাকবে। এটাই বলেছে নিউটনের ফার্স্ট লতে। ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে এদের চলমান বস্তুকণার বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। লেখচিত্রের কোন অংশটি বস্তুকণার ত্বরণ শূন্য বোঝাচ্ছে। দেখো দেখে নাও কোন অংশটা শূন্য বোঝায় বলো তো। দেখো এই জায়গা থেকে এইটুকু অংশটা ভালো করে খেয়াল করে দেখো যে এখানে বেগ আর সময় লেখচিত্র, সময়ের সাথে দেখো বেগ একই আছে, আর সময়ের সাথে যদি বেগ একই থাকে তাহলে আমি ধরে নিলাম এই সময়ে আমার যে বেগ, এই সময় আমার বেগটা তাই। আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়, তাই না? তাহলে বেগের তো কোনো পরিবর্তন হবে না। ভির মান যা, ভি এর মান তো একই হওয়া উচিত না, কারণ তার বেগের কোনো পরিবর্তন হয়নি। আর তাছাড়া আমরা জানি সমবেগে চলে তো বস্তু কি, সমবেগে চলে বস্তু ত্বরণের মান 0 হয়, তাই বস্তু এখানে এটুকু তো সমবেগে চলছে, তাই এই বি অংশটা কিন্তু কী হবে, ত্বরণের মান কিন্তু 0 বোঝাবে। আশা করি বুঝতে পারলে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা লেখো, দেখে নাও রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কী বলছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এই যে এখান থেকে বলেছে বাইরে থেকে কোনো বস্তুতে বল প্রযুক্ত না হলে এখান থেকে এই অবধি সবটা আমাদের লিখতে হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপরে দেখো বলেছে একটা প্রশ্ন যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি কখন প্রযোজ্য নয়, মনে রাখবে। এখানে দেখো স্পষ্ট লেখা আছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, কিন্তু যদি বাইরে থেকে বল প্রযুক্ত হয় তখন কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় না। বোঝা গেল? যখন বাইরে থেকে কোনো বস্তুর বল প্রয়োগ হয় তখন কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য হয় না। ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে রাদারফোর্ডের পরমাণু থেকে বোরের পরমাণুর গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য লেখো। ঠিক আছে। তো দেখে নাও উত্তরটা কী হবে। 198 পেজ রাইমারিন মানে বইতে। ঠিক আছে। তো 198 পেজ কী বলছে দেখে নাও। এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেলের যে পার্থক্য, বেসিক যে পার্থক্যটা আছে এখান থেকে দেখে নাও 3-4টে পয়েন্ট করে করে দেওয়া আছে। ঠিক আছে। এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট। ঠিক আছে। এই যে অমিলগুলো এদের মধ্যে কিন্তু আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা, বক্তব্য সাপেক্ষে যুক্তি দাও। আর একটা বলেছে যে রাদারফোর্ড কীভাবে পরমাণু নিউক্লিয়াসের উপস্থিতি ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে। তো দেখে নাও এই দুটো প্রশ্ন একই পাতায় আছে, দুটোই 70 পাতায় আছে। তো দেখে নাও উত্তরটা কী হবে। এই যে প্রথমটা কী বলেছে, নিউক্লিয়াসের উপস্থিতির ব্যাখ্যা, তাই তো? নিউক্লিয়াসের উপস্থিতির ব্যাখ্যা তোমাদের বলতে হবে 3 নম্বর পয়েন্টটা, মনে থাকবে। এই 3 নম্বর পয়েন্টটা বললে নিউটনের উপস্থিতির নিউক্লিয়াস জিনিসটা কি সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা পুরোটাই কিন্তু তোমাদের বলতে হবে। আর যদি বলে পরমাণুর বেশিরভাগ স্থানে ফাঁকা, তাহলে বলতে গেলে তোমার 1 নম্বর পয়েন্টটা বলতে হবে। ঠিক আছে। যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেই পরীক্ষার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের 1 নম্বর পয়েন্টটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা তার যুক্তি। আর একটা বলেছে যে নিউক্লিয়াসটাই যে তোমার ওই রাদারফোর্ডের পরমাণু বলেছে যে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে। ঠিক আছে। উপস্থিতির ব্যাখ্যা, নিউক্লিয়াসের উপস্থিতির ব্যাখ্যা, তার কিন্তু সেটা করতে গেলে আমাদের 3 নম্বর পয়েন্টটা কিন্তু পুরোটা বলতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো বলেছে আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। আইসোবার কাকে বলে, এই যে আইসোবার কাকে বলে এখান থেকে বলবে, এখান থেকে এই পর্যন্ত আইসোবার কাকে বলে বলতে হবে। ঠিক আছে। বলছে একটি উদাহরণ দাও। উদাহরণ তো অনেক আছে এখানে। আইসোবারের উদাহরণ তুমি পাবে, এই যে এই পাশে পাবে কার্বন 40-18। ঠিক আছে। আর আর্গন, এটা আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম, এই উদাহরণটা তোমরা পেতে পারো। ঠিক আছে। আর একটা প্রশ্ন বলেছে এখানে আইসোবারগুলির ভৌত রাশিধর্ম পৃথক হয় কেন, এই উত্তরটা পাশেই আছে যে প্রোটন সংখ্যা আলাদা হওয়ায় আইসোবারগুলির বিভিন্ন মৌলের পরমাণু হয় এবং এদের ভৌত রাশিধর্ম আলাদা হয়ে যায়। ঠিক আছে। এই ছিল আমাদের গ্রুপ সি পর্যন্ত কোশ্চেন। এবার গ্রুপ ডি এর কোশ্চেন সবটা বলছি না, তোমরা জানো লাস্ট 3-4 স্কুলে। তো কোনটা কোনটা বলবো দেখো। তো মাতৃসংকেত কাকে বলে এগুলো তোমরা পেয়ে যাবে। এখানে যেটা বলবো এই যে 800 নিউটনের অঙ্কটা একটু বলবো, আর শুধু অঙ্কগুলো একটু বলে দিই কারণ অঙ্কগুলো অনেকের কনফিউশন থাকে, তারপরে ওই জন্য বলছি। তো কি বলছে, 800 ডাইন বল একটি বস্তুতে ক্রিয়া করলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, বস্তুর ভর কত হবে। একদম সহজ বলছে 800 ডাইন বল। তো এই F = 800 ডাইন লিখে নিয়েছি। ঠিক আছে। আর বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাই তো? মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আমরা জানি কি F = ma। F = ma যদি হয় তাহলে m এর মান বের করতে গেলে F/a। m এর মান 800, এর মান 400, কাটাকাটি করলে 2, তাহলে 2 গ্রামটা কী হবে আমার, এই 2 গ্রাম হবে আমার বস্তুর ভর। বলে স্থির অবস্থা মানে ইউ এর মান কত, 0। স্থির অবস্থা থেকে
বল প্রযুক্ত হলে 2 সেকেন্ড পর বেগ কত হবে? তা 2 সেকেন্ড পর টি এর মান 2, ভি এর মান কত আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এর মান 0, এর মান কত হয়েছিল? এর মান আমাদের 4 মিটার পার সেকেন্ড বা 400 সেন্টিমিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, 400 ইন্টু টি এর মান কত 2, 4 দুগুণ কত 800 সেন্টিমিটার পার সেকেন্ড হবে, এই সেন্টিমিটার পার সেকেন্ড বা 8 মিটার পার সেকেন্ড বলতে পারো তুমি। 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড বা 800 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভর কত হয়েছে? ভর হয়েছে 2 গ্রাম। ঠিক আছে, ভর হয়েছে 2 গ্রাম আর বেগ হবে 800 সেন্টিমিটার পার সেকেন্ড বা বলতে পারো 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ছিল আমাদের এখান থেকে এই একটা মাত্র অঙ্ক ছিল এখানে। এখানে একটা বলেছে কার্বনের 14 আর 6 নিউটন সংখ্যা কত? 14 থেকে 6 বাদ দাও, 14 থেকে 6 বাদ দাও, 8 আর 6 14, এইটা হবে নিউটন সংখ্যা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস করলে কার্বন 6টা আছে, মানে 2 আর 4 ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, 2 আর 4 হবে। ইলেকট্রন সংখ্যা তো 6 ছিল, 2 আর 4 6। ঠিক আছে, এই ছিল আমাদের 9 নম্বর স্কুল, জয়নগর ইনস্টিটিউশন, যেটা সেই স্কুলটা আমরা করলাম। ঠিক আছে, আমরা নেক্সট কী দেখবো? আমরা নেক্সট দেখবো যে 10 নম্বর স্কুলটা নেক্সট দিন দেখবো। তো কী আছে 10 নম্বর স্কুলটা, এবং তোমাদের হয়তো 10 নম্বর স্কুল অবধি লাস্ট করতে পারি, যদি করি তো তোমরা প্লে লিস্টে দেখতে পাবে, আমি পরপর প্লে লিস্ট সাজিয়ে দিয়েছিলাম, প্রথম থেকে সাজানো আছে, সেটা তোমরা দেখে নেবে একটুখানি। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।